की रक्षा हम करेंगे। हमारी कॉन्स्टिट्यूशन लॉन्ग लिव, हमारी कॉन्स्टिट्यूशन लॉन्ग लिव। संविधान का रक्षा कौन करेंगे? हम करेंगे, हम करेंगे। संविधान की रक्षा कौन करेंगे? हम करेंगे, हम करेंगे। প্রথমের যে ছোট্ট ভিডিও দেখিয়ে শুরু করলাম সেটা হচ্ছে তৃতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর যখন লোকসভার অধিবেশন বসেছিল তার প্রথম দিনেই কংগ্রেসের নেতৃত্বে প্রায় সমস্ত বিরোধী দলগুলি লোকসভার বাইরে গিয়ে ভারতের কনস্টিটিউশনের একটা প্রতিলিপি হাতে নিয়ে সকলেই বলছিলেন সংবিধান কা রক্ষা কান করেঙ্গে হাম করেঙ্গে, অর্থাৎ ভারতের সংবিধান রক্ষার দায়িত্ব এই মুহূর্তে নাকি বিরোধীদের। কে বলছে ভালো করে লক্ষ্য করুন, গান্ধী পরিবারের নেতৃত্বে এই স্লোগান উঠেছে এবং কি হাস্যকর, যেদিন এই স্লোগান দেওয়া হয়েছে সেটি ছিল 24শে জুন। কেন হাস্যকর বললাম? তার কারণ এখনো পর্যন্ত ভারতের রাজনীতির ইতিহাসে ইন্দিরা গান্ধীর ইম্পোজ করা এমার্জেন্সি 1975 সালের 26শে জুন, সেই দিনটি ভারতের গণতন্ত্রে কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। অথচ ঠিক তার একদিন আগে কংগ্রেসের নেতৃত্ব এবং অন্যান্য বিরোধীরা সংবিধান হাতে নিয়ে দাবি করছেন ভারতের সংবিধান নাকি তারা রক্ষা করবেন, যারা আজ থেকে কার্যত 50 বছর আগে একটা মারাত্মক অসাংবিধানিক কাজ করেছিলেন এবং স্বাধীন ভারতের ইতিহাসে যে কলঙ্কের ধাব্বা কংগ্রেস নেতৃত্ব এঁটে দিয়েছিল গণতন্ত্রের গায়ে, তার কালো দাগ আজও মেটেনি। আর আজকেই সেই ভয়ানক তথ্য আপনাদের সামনে তুলব। যারা আজকের দিনের রাজনীতিবিদ তাদের ইতিহাস জানাটা অত্যন্ত প্রয়োজন। কি হয়েছিল 1975 সালে, কোন অবস্থায় ইন্দিরা গান্ধী এবং কেন এমার্জেন্সি লাগু করতে বাধ্য হলেন, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব। কংগ্রেস জামানার পর্দা ফাঁস আরও একবার আপনারা স্বচক্ষেই আজকে এক্সপিরিয়েন্স করবেন আমাদের পর্দায়। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। ইন্দিরা গান্ধীর নেওয়া সেই এমার্জেন্সির পদক্ষেপ 50 বছরে পা দিল, যা ভারতের গণতান্ত্রিক ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায়। 25শে জুন 1975 সাল, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ইন্দিরা গান্ধী তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী এমার্জেন্সি লাগু করেছিলেন দেশ জুড়ে। কিন্তু কেন করতে হয়েছিল? হঠাৎ করেই আপৎকালীন ব্যবস্থা জারি করতে হয়েছিল কেন ইন্দিরা গান্ধীকে? কারণ শুনলে আপনারা চমকে যাবেন। আরও ঠিক 3 বছর আগে অর্থাৎ 1971 সালে ভারতের লোকসভা নির্বাচনের একটি ঘটনা। গরিবি হাটাও স্লোগান দিয়েছিলেন ইন্দিরা গান্ধী এবং আরও একবার রায়বেরেলির লোকসভার নির্বাচন কেন্দ্র থেকে জিতে এসেছিলেন ইন্দিরা গান্ধী। অথচ ইন্দিরা গান্ধীর সেই জয়কে একেবারেই কটাক্ষ করেছিলেন তার বিরুদ্ধে দাঁড়ানো রাজনারায়ণ এবং তিনি ইন্দিরা গান্ধীর জয়কে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে গিয়েছিলেন। রাজনারায়ণের অভিযোগ ছিল যে সমস্ত রকমের সরকারি মেশিনারির অপপ্রয়োগ করে রায়বেরেলি থেকে ইন্দিরা গান্ধী তার জয় সুনিশ্চিত করেছিল। দীর্ঘ শুনানির পর এলাহাবাদের হাইকোর্টের তদানীন্তন জাজ জগমোহন লাল সিনহা ঐতিহাসিক রায় দিয়েছিলেন। তিনি কার্যত ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের সত্যতা মেনে নিয়েছিলেন এবং ইন্দিরা গান্ধীকে যে কোনো ধরনের নির্বাচন থেকে দাঁড়ানোর জন্য স্থগিতাদেশ দিয়েছিলেন 6 মাসের জন্য। কিন্তু খুব স্বাভাবিক কারণেই এই রায় পছন্দ হয়নি তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর। এলাহাবাদ কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন এর বিরুদ্ধে কোনো রকমের সুফল যেন তার পক্ষে নিয়ে আসতে পারেন। অথচ সুপ্রিম কোর্টেও তাকে ধাক্কা খেতে হয়। কোনো রকমেরই তার বিরুদ্ধে ফেভার রায় আনতে পারেননি ইন্দিরা গান্ধী সুপ্রিম কোর্টে নক করার পরেও। এর পরেই কংগ্রেসের আসল চেহারা বেরিয়ে আসে। তারা কার্যত ভয় পেতে শুরু করে যে এবার বোধহয় তাদের শাসন ক্ষমতার ইতি হতে চলেছে। কিন্তু ক্ষমতার লোভী কংগ্রেস সেই দিন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে এক অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছিলেন। কি সেই সিদ্ধান্ত? बहनों, राष्ट्रपति जी ने आपातकाल की घोषणा की है।
না তারা 25শে জুন 1975 সালে প্ল্যান করেছিলেন যে গোটা দেশ জুড়ে এমার্জেন্সি লাগু করা হবে এবং সেই রাতেই 25শে জুন রাতে ইন্দিরা গান্ধী তদানীন্তন যিনি রাষ্ট্রপতি ছিলেন যার নাম ফারুকউদ্দিন আলী আহমেদ তাকে দিয়ে ইন্দিরা গান্ধীর নেওয়া পদক্ষেপে সাইন করিয়ে নেওয়া হয়। অর্থাৎ এই দেশ জুড়ে লাগু করা এমার্জেন্সির পক্ষে সাইন করে দিয়েছিলেন তদানীন্তন যিনি রাষ্ট্রপতি ছিলেন ফারুকউদ্দিন আলী আহমেদ। এমনকি ইন্দিরা গান্ধী এই সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের দলের ক্যাবিনেটের মিনিস্টার বা নিজের ক্যাবিনেটের সঙ্গেও কোনো আলোচনা না করেই রাতারাতি একেবারে ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছিলেন শুধুমাত্র এই ক্ষমতা থেকে কোনো মতেই তাকে যেন সরে যেতে না হয়, বিরোধীদের কোনো রকমের রাজনৈতিক পরিসর যেন দেওয়া না হয়। সেই কারণেই ক্ষমতা চলে যাওয়ার ভয়ে এই কালো অধ্যায়ের সূচনা করেছিলেন 25শে জুন 1975 সালে ইন্দিরা গান্ধী। আসুন, যে বক্তব্য বললাম তার একটিও আমার মন গড়া নয়। আমার বক্তব্যকে একেবারে আপনাদের সামনে আরো ভালো করে তুলে দেওয়ার জন্য একটা ছোট্ট 2 মিনিটের ভিডিও দেখাবো। সেখানে যে তথ্যগুলো বাংলাতে আপনাদের বললাম আপনারা হয়তো দেখতে পারবেন আমার বক্তব্যের সঙ্গে সেই ভিডিওর বক্তব্য সম্পূর্ণ মিলে যাবে। আজকে যখন সেই কংগ্রেস পরিবারের উত্তরাধিকাররা দাবি করছেন নাকি তারা সংবিধান রক্ষা করবেন এই দেশে, অথচ সেই সংবিধানকে কিভাবে ধ্বংস করেছিলেন 1975 সালের 25শে জুন, প্রত্যক্ষ করুন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা। बहनों, राष्ट्रपति जी ने आपातकाल की घोषणा की है। 25 जून 1975 को इंदिरा गांधी ने सत्ता में बने रहने के लिए भारत में आपातकाल लगवाया था। लेकिन क्यों? ये कहानी शुरू होती है साल 1971 से, जब देश में लोकसभा चुनाव हुए थे। इंदिरा गांधी ने गरीबी हटाओ का नारा देकर सत्ता तो हासिल कर ली थी और रायबरेली सीट से इंदिरा गांधी जीत भी गई थी, लेकिन उनके खिलाफ खड़े हुए राजनारायण ने इंदिरा की जीत को इलाहाबाद हाई कोर्ट में चुनौती दे दी। आरोप लगाया गया कि इंदिरा गांधी ने चुनावों में सरकारी मशीनरी और संसाधनों का दुरुपयोग किया है। हाई कोर्ट के तत्कालीन जज जगमोहन लाल सिन्हा ने इंदिरा गांधी पर लगे आरोपों को सही ठहराया और उनके निर्वाचन को रद्द कर दिया। साथ ही इंदिरा गांधी के अगले 6 साल तक चुनाव लड़ने पर भी रोक लगा दी। सत्ता से बेदखल होने के डर से इंदिरा गांधी ने हाई कोर्ट के फैसले को सुप्रीम कोर्ट में चुनौती दी, लेकिन सुप्रीम कोर्ट में भी इंदिरा गांधी को फौरी राहत नहीं मिली। यानी कि अब इंदिरा गांधी का सत्ता से बाहर होना लगभग तय था। लेकिन देश को अपनी जागीर समझने वाले गांधी परिवार को यह मंजूर नहीं था और आखिरकार इंदिरा गांधी ने 25 जून 1975 को देश में आपातकाल लगाने की प्लानिंग की। इंदिरा गांधी ने 25 जून की रात को राष्ट्रपति के साथ बैठक की और पहले से टाइप किए हुए मसौदे पर तत्कालीन राष्ट्रपति फखरुद्दीन अली अहमद से हस्ताक्षर करा लिए, वो भी बिना अपनी कैबिनेट का समर्थन हासिल किए। और इस तरह इंदिरा गांधी ने भारत के लोकतंत्र पर इमरजेंसी का कलंक लगा दिया। आपातकाल में लोगों के मौलिक अधिकार छीन लिए गए। इंदिरा सरकार के खिलाफ उठने वाली हर आवाज को बंद करने के लिए पूरे देश को जेल बना दिया गया। अपने ही देशवासियों के साथ दुश्मनों जैसा व्यवहार किया गया और ये सब केवल इसलिए ताकि गांधी परिवार से सत्ता का सुख छिन न जाए। বুঝতে পারছেন? এবং ইন্দিরা গান্ধীর এমার্জেন্সিতে নেওয়া সিদ্ধান্তের পর কার্যত ক্রমাগত যতগুলোই নির্বাচন হয়েছে ততগুলোতেই একেবারেই ভরা ডুবির সম্মুখীন হতে হয়েছে এই কংগ্রেসকে। মানুষ প্রত্যেকটা নির্বাচনে বুঝিয়ে দিয়েছে যে একটি গান্ধী পরিবারের একনায়তন্ত্রতে বিশ্বাস করে না স্বাধীন গণতান্ত্রিক ভারতবর্ষের প্রতিটি নাগরিক। এর কারণে প্রত্যেকটি নির্বাচনে কংগ্রেস পরিবারকে ধাক্কা খেতে হয়েছিল। এবং এমার্জেন্সির সময় আরো কি কি ঘটনা ঘটেছিল তার কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব। এমার্জেন্সি লাগু করার আগে ইন্দিরা গান্ধী একটি নতুন আইন প্রণয়ন করেছিলেন। সেই আইনের নাম ছিল মেইনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট বা MIS আইন প্রচলন করেছিলেন ইন্দিরা গান্ধী।
এবং এই আইনের দ্বারা যে কোনো রাজনৈতিক ব্যক্তিকে বা যে কোনো সাধারণ ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে সরকার কয়েদ করতে পারত এবং যে কোনো লোকের মুখ বন্ধ করার জন্য সরকারের হাতে রাতারাতি একটা বড় ক্ষমতা চলে এসেছিল। এই MISA অ্যাক্টের মাধ্যমে সমস্ত বিরোধীদের মুখ বন্ধ করার জন্য সর্বত্র প্রয়াস চালিয়েছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আপৎকালীন সময়ে সমস্ত বিপক্ষের বড় বড় নেতাদের এই আইনের মাধ্যমে বিনা ওয়ারেন্টে জেলে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন জয়প্রকাশ নারায়ণ, অটল বিহারী বাজপেয়ী, জর্জ ফার্নান্ডেজের মতো বিখ্যাত সব নেতৃত্বরা, যাদেরকে কংগ্রেসের সময় জেল খাটতে পর্যন্ত হয়েছিল। সেই সময় জানা যায় 1,40,000 লোককে মাসের পর মাস বিনা কোনো কারণে জেলের অন্তরালে বন্দী করে রেখেছিল তদানীন্তন কংগ্রেস সরকার। এবং এই এমার্জেন্সির ঘটনায় 22 জন সহ নাগরিকের মর্মান্তিক মৃত্যু পর্যন্ত হয়েছিল। 21 মাস ধরে সেই সময় চলেছিল এই এমার্জেন্সি পিরিয়ড এবং যে সমস্ত লেখক থেকে শুরু করে সাহিত্যিক, সাংবাদিক, এমনকি আম জনতা যেই এই এমার্জেন্সির বিরুদ্ধে মুখ খুলেছেন বা সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে মুখ খুলেছেন, তাদেরকেই জেলের গারদে বিনা কারণে রাতের পর রাত বন্দি করে রেখে দিয়েছিল কংগ্রেস সরকার। ওই সময় দিল্লির তিহার জেলের ক্যাপাসিটি ছিল 1273 জন, অর্থাৎ 1273 জন কয়েদি থাকতে পারত তিহার জেলে। কিন্তু ইন্দিরা গান্ধীর স্বেচ্ছাচারিতা কার্যত ওই ছোট্ট জেলের মধ্যেও 4000 সহনাগরিককে রাজনৈতিক বন্দী করা হয়েছিল এবং তাদের তিহার জেলে বন্দী করে রাখা হয়েছিল। যে জেলের ক্যাপাসিটি মাত্র 1273, সেখানে গাদাগাদি করে রাজনৈতিক বন্দী করে রেখে দেওয়া হয়েছিল সেই তিহার জেলে। কি মর্মান্তিক অধ্যায়কে পেরিয়ে আসতে হয়েছে ভারতবাসীকে, তার জলজ্যান্ত উদাহরণ 1975 সালের কংগ্রেসের তরফ থেকে নেওয়া এমার্জেন্সির পিরিয়ড। এবং সেই কারণেই আপনারা দেখবেন ক্রমশ কংগ্রেস তাদের এই তথাকথিত অত্যাচারের জন্য ক্রমাগত ক্ষয়িষ্ণু হতে থেকেছে দেশ জুড়ে, এবং যখনই নির্বাচন হয়েছে তারপরেই কিন্তু কংগ্রেসের ভরাডুবি হয়ে গিয়েছে। এবং সম্ভবত মানুষ এখনো কংগ্রেসের সেই তিক্ত অভিজ্ঞতা ভোলেনি। সেই কারণেই বিজেপিকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনতেও ভারতবর্ষের মানুষ দ্বিধাবোধ করেননি। অথচ যেদিন লোকসভা অধিবেশন শুরু হলো সেদিনই কংগ্রেস কনস্টিটিউশনের একটা কপি নিয়ে বলছেন তারাই নাকি সংবিধান রক্ষা করবে। কি হাস্যস্কর একটা পরিস্থিতি, তাই না? যারা কার্যত গণতন্ত্রের হত্যাকারী হিসাবে ইতিহাসে চিহ্নিত হয়ে রয়েছেন, তারাই আজকে দাবি করছেন তারাই নাকি এই গণতন্ত্রকে রক্ষা করবেন। আসুন আরো একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাবো। যে বক্তব্যগুলো বললাম সেগুলো নিশ্চিতভাবে এই ভিডিওই আপনারা পেয়ে যাবেন। কি মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই ভিডিওই আপনাদের সামনে বর্ণনা করবে। पर अत्याचार की वैसे तो अनगिनत कहानियां हैं, लेकिन आजाद भारत में आपातकाल को याद करते ही आज भी देशवासियों की रूह कांप उठती है। 25 जून 1975 को इंदिरा गांधी ने राष्ट्रपति से इमरजेंसी लगवाकर अपने खिलाफ उठने वाली हर आवाज को सलाखों के पीछे डाल दिया था। आपातकाल से पहले ही इंदिरा गांधी मेंटेनेंस ऑफ इंटरनल सिक्योरिटी एक्ट यानी मीसा कानून लागू कर चुकी थी। इसके तहत सरकार बिना वारंट के किसी को भी कभी भी कहीं से भी पकड़कर जेल में डाल सकती थी। যে অজানা ইতিহাসগুলো রাজনীতির কালের গহ্বরে চাপা পড়ে গিয়েছিল, আমরা ছোট্ট ক্ষুদ্র ইউটিউবার হয়ে আপনাদের সামনে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে মানুষ সেই অত্যাচারের কালো অধ্যায়গুলো ভুলে যেতে না পারে। আর সেই ক্ষুদ্র প্রয়াস হিসাবে আজকের দিনে ঘটে যাওয়া 1975 সালের কালো অধ্যায়ের স্মৃতি রোমন্থন আপনাদের সামনে করে আপনাদের স্মৃতিকে তাজা করার একটা প্রচেষ্টাই করলাম। কেমন লাগলো? কংগ্রেসের অত্যাচারের সেই দিনগুলো কারা মনে রেখেছেন, কোন বয়স্ক মানুষের মনে রয়েছে? চাইলে আজকের পর্বে কমেন্ট সেকশনে লিখে আমাদের উৎসাহিত করতে পারেন। এখনকার মতো এখানে শেষ করলাম।